গুড ইভিনিং। আজ 13th অগস্ট 2025 চলে এসেছি গ্রেট বাস্কেট ক্যারিয়ারের পক্ষ থেকে WBCS জিকে এক্সপ্রেস নিয়ে। আজকে আমাদের বিষয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা চলতি কথায় ইনফ্লেশন। আজকের খবর যে জুলাই মাসে সেকেন্ড লোয়েস্ট ইনফ্লেশন রেকর্ড হয়েছে, দ্যাট ইজ 1.55%। ইনফ্লেশন বলতে এখানে রিটেল ইনফ্লেশনের কথা বলা হচ্ছে। এইখানে জেনে নেব কতগুলো তথ্য যেগুলো WBCS বা অন্যান্য পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। WBCS বা SSC CGL বা যে কোনো ব্যাংকিং পরীক্ষাতে আমরা জানি 3টে স্টেজ থাকে, একটা প্রিলিমিনারি, একটা মেইনস আর একটা ইন্টারভিউ। প্রিলিমিনারির জন্য এক রকমের একটু সহজ MCQ আসে, ফাইল মেইনসের জন্য কি হয় না একটু শক্ত MCQ আসে। কিন্তু আমাদের পুরোটাই বুঝে নিতে হয় কী জন্য না ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউতে রিফ্লেকশন অফ মাই নলেজ ইজ টেস্টেড। সেই জন্য আমরা যে আজকের যে আমাদের আলোচনাটা সেটাকে আমরা এইভাবে ভাগ করে নিয়েছি, এইভাবেই আমরা প্রেজেন্ট করছি, যেটা প্রিলিমসেও কাজে লাগবে, মেন্সেও কাজে লাগবে, আবার ইন্টারভিউতেও কাজে লাগবে। যেমন প্রথম কথা হচ্ছে ইনফ্লেশন কাকে বলে। ইনফ্লেশন বলে হচ্ছে যে কোনো নেশনের একটা কারেন্সি, অর্থাৎ আজকে আমি 1 টাকা দিয়ে যেটা কিনতে পারছি, কালকে যদি 1 টাকায় তার চেয়ে কম জিনিস কিনতে পারি তাকে আমরা বলবো ইনফ্লেশন। যদি ডেফিনিশন বলা হয় তাহলে ডিক্রিজ ইন পারচেজিং পাওয়ার অফ দ্য কারেন্সি। এবার যেটা হবে, এটা মেইনসে কোয়েশ্চেন যে এটা এই যে ডিক্রিজ না ইনক্রিজ ইন পারচেজিং পাওয়ার, ডিক্রিজ ইন সেলিং পাওয়ার অর পারচেজিং পাওয়ার, এই যে এটাকে এই সুতরাং ইনফ্লেশন সম্পর্কে একটা খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে। এবার এই যে ইনফ্লেশন ইন ইন্ডিয়া, সেটা দুটো প্রাইস ইন্ডেক্স দিয়ে মাপা হয়। একটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স, একটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আচ্ছা, কেন হোলসেল প্রাইস ইন্ডেক্স আর কেন কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটা কিন্তু ইন্টারভিউয়ের কোয়েশ্চেন। ইন্টারভিউতে জিজ্ঞেস করবে কেন দুটো প্রাইস ইন্ডেক্স। কেন দুটো প্রাইস ইন্ডেক্স না, একটা ইকোনমিকে বুঝতে গেলে দুটোই লাগবে। অর্থাৎ হোলসেল প্রাইস ইন্ডেক্স আমাদের কি দেখায়, সেটা দেখায় হচ্ছে আমাদের কতখানি ম্যানুফ্যাকচারিং হলো, তার মানে ইকোনমিতে আমার কতখানি সেলিং পাওয়ার রইল। আর কনজিউমার প্রাইস ইন্ডেক্স কাকে বলে না, যেটা রিটেল ইনফ্লেশন, অর্থাৎ কারেন্সি দিয়ে আমি কতটা কিনতে পারছি। অর্থাৎ সেখানে কি দেখাবে, সেখানে দেখাবে আমার পপুলেশনের কাছে কতখানি পারচেজিং পাওয়ার আছে। তাহলে এই দুটোই কিন্তু একটা ইকোনমিক হেলথের জন্য ফিসকাল পলিসি, মনিটারি পলিসি ফর্মুলেট করবার জন্য দরকার। এইবার চলে আসি প্রিলিমসের কোয়েশ্চেন কি আসতে পারে। ইন্ডিয়াতে এই যে CPI অর্থাৎ কনজিউমার প্রাইস ইন্ডেক্স মাপে কোন ইনস্টিটিউশন, এটা হচ্ছে প্রিলিমসের কোয়েশ্চেন। সেটা কিন্তু মাপে হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনস মানে MOSPI। এটা হচ্ছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের আন্ডারে। এই ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস প্রত্যেক মাসে কিন্তু এই CPI-এর একটা ইন্ডেক্স দেয়, CPI-এর একটা স্ট্যাটিস্টিক্স দেয়। তাহলে এটা একটা কোয়েশ্চেন যে মান্থলি না ইয়ারলি না কোয়ার্টারলি। এটা হলো মান্থলি, ইয়ারলি, কোয়ার্টারলি সবটাই। আর অফিস অফ ইকোনমিক অ্যাডভাইজার, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তারা দেয় হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। এইবারে আরেকটা কোয়েশ্চেন খুব ইম্পর্ট্যান্ট, সেটা মেইনস প্রিলিমস সবের জন্যই। এই ইনফ্লেশনকে টার্গেট করা বা তাকে কন্ট্রোল করার পাওয়ার কাকে দেওয়া হয়েছে, সেটা দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে। এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই CPI-কে একটা পার্সেন্টেজে বেঁধে দিয়েছে। হোয়াট ইজ দিস পার্সেন্টেজ, এটাও কিন্তু একটা কোয়েশ্চেন MCQ, যেটা প্রিলিমসের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা কি 4% ±2%, অর্থাৎ ±2%-এর একটা গ্যাপ রাখা হয়েছে। 4% হচ্ছে আইডিয়াল ফর ইকোনমিক হেলথ অফ আ কান্ট্রি, 4% হচ্ছে আইডিয়াল। কিন্তু 2% কম, 2% বেশি, অর্থাৎ
2%-এর কম হওয়া চলবে না, আবার 6%-এর বেশি হওয়া চলবে না। এর কারণ কি? এটা গেল, এটা কোথায় জিজ্ঞেস করবে? এটা জিজ্ঞেস করবে কিন্তু আমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করবে কেন এটা 2%-এর 6%-এর মধ্যে কেন এটাকে বেঁধে রাখা হলো। এর উত্তরটা হচ্ছে যে একটা মিনিমাম ইনফ্লেশন যদি না থাকে তাহলে রেভিনিউতে গ্রোথ হয় না। সেই জন্য এই 2% দেখা গেছে যে অপটিমাম রেভিনিউ গ্রোথটাও দরকার ইকোনমিক গ্রোথের জন্য একটা কান্ট্রির। তাহলে একটা অপটিমাম ইকোনমিক গ্রোথ একটা কান্ট্রিতে থাকতে গেলে একটা রেভিনিউ গ্রোথ লাগবে। সেই রেভিনিউ গ্রোথটা আইডিয়াল হচ্ছে 4%। এইবার 2% তার নিচে চলে গেলে কিন্তু তখন তাকে আমরা কিন্তু ডিফ্লেশন বলে ফেলতে বাধ্য হব। অর্থাৎ কেননা তার যদি 2%-এরও কমে যায় তাহলে রেভিনিউ গ্রোথ এত কমে যাবে যে আমাদের একটা কান্ট্রির ইকোনমিক অ্যাক্টিভিটিস, ফিসকাল পলিসি বা ফিসকাল অ্যাক্টিভিটিসের জন্য এর চেয়ে কম রেভিনিউ গ্রোথ হলে চলবে না। তাহলে রেভিনিউ গ্রোথ আর হবে না। আবার 6%-এর বেশি যদি হয়ে যায় তাহলে কি হবে? তাহলে হবে মার্কেটে মানি কমে যাবে, তখনও আবার অসুবিধে, কেননা তখন ব্যবসা মার খাবে। অর্থাৎ সেই জন্য আইডিয়ালি দেখা গেছে 2% থেকে 6% অবধি এটা হচ্ছে আইডিয়াল ইনফ্লেশন থাকা উচিত। এইবার এই যে আমরা বলি রিটেল ইনফ্লেশন, সেটা কিভাবে মাপা হয়? ইয়ার টু ইয়ার বেসিসে মাপা হয়। অর্থাৎ গত বছর জুলাই মাসে কত ছিল, এই বছর কত আছে। এইবারের যেটা খবরের সারাংশ সেটা হচ্ছে জুন 2017-র পরে এই প্রথম 2%-এর নিচে ইনফ্লেশন নামলো। প্রথম নেমেছিল জুন 2017-তে, যেটা ছিল 1.46%, দ্যাট ইজ লোয়েস্ট এভার আফটার ইন্ডিপেন্ডেন্স। আর এইবার হলো 1.55%, হুইচ ইজ সেকেন্ড লোয়েস্ট। আচ্ছা, এক্সামের পার্সপেক্টিভে এটা কেন ইম্পর্ট্যান্ট? এক্সামের পার্সপেক্টিভে এটা ইম্পর্ট্যান্ট কেননা এর থেকে ইকোনমিক্সের এই পোর্শন থেকে প্রচুর প্রশ্ন আসে। কী প্রশ্ন সেটা তো আমরা আলোচনা করলামই, কিন্তু এই পার্সেন্টেজগুলো কেন ইম্পর্ট্যান্ট? পার্সেন্টেজগুলো গত যে মাসে পরীক্ষা হচ্ছে তার 3 মাস আগের যে পার্সেন্টেজগুলো সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে, কারণ তার থেকে কিছু কোয়েশ্চেন কমন পাওয়া যাবে। এবার আমরা দেখে নিই যে সিপিআই, এই যে আমরা বলছি কনজিউমার প্রাইস ইন্ডেক্স, তার মধ্যে সেটাকে কি করে আমরা মেজারমেন্ট করি। তার একটা ইন্ডেক্স থাকে, বেসিস পয়েন্ট থাকে, সেটা 100 ধরে নেওয়া হয়। এবার 100-তে এই 100টা কতখানি, সেই বেস পয়েন্টটাকে আমরা 100 ধরছি। এখন যদি সেটা 1.55% বাড়লো, এবার দেখা যাক কিভাবে আমরা মেজার করব। তার জন্য আমরা একটা বাস্কেট তৈরি করেছি। সেই বাস্কেটের মধ্যে কিছু কিছু প্রোডাক্ট রাখা হচ্ছে। কি কি প্রোডাক্ট? না, ফুড, বেভারেজ আর টোবাকো, এটাতে সবচেয়ে বেশি ওয়েটেজ দেওয়া হয়। কেন না, একটা কনজিউমার সে সবচেয়ে বেশি তার ইনকামের কনজামশন করে হচ্ছে ফুড, বেভারেজ আর টোবাকোর ওপরে। এটা দেখা গেছে বাই সার্ভে। তারপরে তার সবচেয়ে বেশি খরচা কিসে হয় না, ফুয়েল আর লাইটে। তারপরে হয় হচ্ছে ফুটওয়্যার, ক্লোদিং, বেডিং এটসেট্রা, হাউজিং, তারপরে হচ্ছে আর মিসলেনিয়াসটা তার জন্য। এবার দেখলেই বোঝা যাবে, চার্টটা দেখলেই বোঝা যাবে ক্লোদিং, ফুড, বেডিং আর ফুটওয়্যারে কিন্তু সবচেয়ে কম অ্যাভারেজ দেওয়া হয়েছে, স্ট্রেস দেওয়া হয়েছে। তার কারণ এতে কিন্তু খরচা খুব কম করা হয়। মানুষ অন্যান্য খাতে অনেক বেশি খরচা করে, এর ওপর নির্ভর করে। এবার এই যে চার্টটা দেখলেই বোঝা যাবে রুরাল, আরবান এই দুটোকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। কেননা একজন রুরাল মানুষ সে যতখানি ফুড, বেভারেজ আর টোবাকোতে খরচা করে দেখা গেছে সার্ভে করে, সে আরবানের শহরের মানুষ কিন্তু অত খরচা করে না। শহরের মানুষ আবার খরচা করে অন্যান্য বিষয়ে বেশি, যেটা হাউজিংয়ে যেমন বেশি খরচা করে শহরের মানুষ। গ্রামের মানুষ কিন্তু হাউজিংয়ে বেশি খরচা করে না। তাহলে এইবার যেটা আরবিআই
প্রত্যেক মাসে যেটাকে পাবলিশ করে সেটা কিন্তু কম্বাইন্ড রুরাল আর আরবানকে অ্যাভারেজ করে। এইবার এই যে সিপিআই এইটা একটা ভালো কোয়েশ্চেন যে এই 25-26-এ এখনও অবধি যে পরীক্ষাগুলো এই 25-26-এ আসছে সেখানে এই কোয়েশ্চেনটা ভীষণ ইম্পর্ট্যান্ট যে অ্যাভারেজ সিপিআই ইনফ্লেশন কত। এটা কিন্তু এটার উত্তর হচ্ছে 2.4%। আচ্ছা, এইবারে ইন্টারভিউয়ের কোয়েশ্চেন, এই যে ইনফ্লেশনে কম হলো তার কারণটা কেন হলো? তার কারণ হলো কেন না দেখা গেছে যে ফুড প্রাইস লাস্ট ইয়ারের তুলনায় প্রায় 21% দাম কমে গেছে। তাহলে এই যে এতখানি দাম কমলো, অন্য কিছুর দাম না কমলেও এই ফুড প্রাইসের দামটা যেহেতু কমে গেছে এতখানি, সেই জন্য এতটা আমাদের ইনফ্লেশন কমে গেল। এবার যদি বলা হয় যে আচ্ছা এই 2.4% কি বছরের শেষেও থাকবে? একদম নয়, বছরের শেষে এটা বাড়তেও পারে আবার কমতেও পারে। যে ট্রেন্ডটা দেখা গেছে জুন মাসের তুলনায় কিন্তু ফুডের প্রাইস একটু হলেও জুলাইতে বেড়েছে, কিন্তু গত বছরের তুলনায় কম আছে বলে ইনফ্লেশন রেটটা কম দেখাচ্ছে। এই যে আরবিআই প্রত্যেক মাসে একটা আমাদের কাছে একটা এস্টিমেট দেয় যে ইনফ্লেশন কত হতে পারে, সেই অনুযায়ী কিন্তু আমাদের এই যে ইকোনমিক মনিটারি পলিসি বা ফিসক্যাল পলিসি এগুলোকে নির্ধারণ করা হয়। এবং এই যে ইনফ্লেশনকে কে টার্গেট করে বা কে এটাকে রেগুলেট করে সেটা আরবিআই। এটা নিয়ে আমি একদিন মনিটারি পলিসি কমিটি নিয়ে একটা অলরেডি আমাদের সেশন হয়েছে, সেটা নিয়ে সবাই অবহিত আছে। এবার এইভাবে আমরা ইনফ্লেশনকে কন্ট্রোল করি। এই ছিল আজকের জিকে এক্সপ্রেস। এবার আমি দেখে নেব যে অলরেডি একটা পরীক্ষার কিন্তু লাস্ট ডেট খুব কাছাকাছি চলে এসেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের অ্যাপ্রেন্টিসের কিছু পোস্ট। অলরেডি 750 ভ্যাকেন্সিজ অল ইন্ডিয়া, পশ্চিমবঙ্গেও 30টা ভ্যাকেন্সি আছে। 20 অগস্ট হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, যার আমি এটা আইডিটা যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে সবাই এটাতে অ্যাপ্লিকেশন করতে পারবে। গ্রেট বাস্কেট কেরিয়ার, এখানে তো সবার স্বপ্ন সফল হয় সবাই জানে। আচ্ছা, এটার আমাদের তো অলরেডি WBCS SSC CGL এর ফার্স্ট ব্যাচ শুরু হয়ে গেছে, আমাদের ব্যাংকিং কম্বোরও ভর্তি চলছে এবং WBCS SSC CGL এর সেকেন্ড ব্যাচেরও ভর্তি চলছে। ঠিকানা নিচে দেয়া রইল, কন্ট্যাক্ট নাম্বার আমরা শেয়ার করে দেবো, অবশ্যই যোগাযোগ করুন। নমস্কার।